আজিজ অ্যাডভোকেট আবু হেনা রাজাকি শেখ হাসিনা প্রশ্নে ভারতের অবস্থান কি দ্বৈত অবস্থান কিভাবে মূল্যায়ন করবেন? আসলে দ্বৈত অবস্থান বলুক, শোনেন, পলিটিক্যাল ডেভেলপমেন্ট টাইম টু টাইম হইতে থাকে। আপনি পলিটিক্সে তো স্থির কোনো জায়গা নাই যেটা ফিক্সড রিজিড। আমরা রিজিড ছিলাম, আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে রিজিড ছিলাম। ওই যে বৈষম্য টৈষম্য যা কিছু করা সবই চলমান ছিল, লোকজন হত্যা করা ছিল, আয়নাগর ছিল, সবই এগুলো হলো রিজিড থাকা। এখন প্রশ্ন হচ্ছে যে, যেমন ধরেন আজকে তারেক রহমান সাহেবকে, আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। মানে ভারতে যাওয়াটা এখন সিম্বলিকও যদি হয় তাও জরুরি হয়ে পড়ছে ভারতের জন্যে। এখন আসেন, নির্বাচনের আগের তারেক রহমান সাহেব আর নির্বাচনের পরের তারেক রহমান সাহেব আমার কাছে মনে হয় না একটু পার্থক্য হয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে উনি যখন এখানে আসছেন, আসার পর আমরা যে বিষয়টা দেখছি, দেখার পর যেটা অনুমান করছি, নির্বাচনের পর আমরা অনুমানটা বোধহয় মেলে নাই অনেক জায়গায়। যেমন ধরেন 16 বছরের যে স্তূপ, 16 বছরের প্রশাসন, 16 বছরের মিডিয়া, 16 বছরের বিজনেস অলিগার্ক, যারা এমনও বলছে দরকার হলে 3 মাস ব্যবসা করব না, জাদ্রেল গ্রুপের এমডিরা বলেছে, সেই এমডি ইউনুসের কাছ থেকে ধর্ণা দিছে, সেই এমডিরা জামাতারামের কাছে ধর্ণা দেয়, সেই এই কর্পোরেটের লোকেরা আজকে তারেক রহমান সাহেবের কাছে দেয়। কোনো ক্যারেক্টার নাই। ক্যারেক্টারটা হইল যে আমি কিভাবে সার্ভাইভ করব, আমি কত আর্ন করব। এটা কেন বললাম যে, যেহেতু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই 16 বছরের স্তূপের ভিতরে আসার পর তারেক সাহেব আমার কাছে মনে হয়, আমি তার বুদ্ধিমত্তার পরিচয় দিই এখানে, সে হয়তো ভাবছে যে আমি চট করে কিছু করতে পারবো না, কারণ সব কিছু আমি তো আওয়ামী লীগের দুর্গর মধ্যে এসে ঢুকছি। তা আওয়ামী লীগের দুর্গের মধ্যে এসে ঢুকছে বইলে আপনি মনে করেন নির্বাচনের পরেও শাহাবুদ্দিন সাহেবকে সরায় নাই। কিন্তু যখন উনি স্থির সিদ্ধান্ত নিছেন যে না, আমি এই বলয়ের মধ্যে থাকবো না, আমি এই বলয়ের মধ্যে থাকবো না, তো এই চিন্তা তার মাথায় রেখে তার পায়ের তলার মাটি একটু শক্ত কইরে তারপরে সে একটা পর্যায়ে বসলো যে শাহাবুদ্দিন সাহেবকে পদত্যাগ করতে হবে। যদি উনি ওই বলয়ের মধ্যে থাকতো তাহলে তো শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ না করলেও চলতো। এই যে পদত্যাগ করাইছেন, এখন আমার কাছে মনে হয় সেই বলয় থেকে উনি বেরোয় আসছে। আরও কতগুলো কথা বলি। এই যে ইন্ডিয়ার যেটা শিফট হইল, কেন শিফট হইল? ইউনূস সাহেব আসার পর ধারণা করা হয়েছিল ওই যেহেতু আওয়ামী লীগের দুর্গের মধ্যে ঢুকছে, যে উনি 3-4 মাসের বেশি থাকতে পারবেন না, এবং 3-4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে যেতে হবে, এবং নির্বাচন দিলেই ক্ষমতায় আসবে বিএনপি, এটাও জানা। সুতরাং ইউনূস সাহেবকে আমরা সহ্য করতে পারতেছিলাম না, ওনার চলে যাওয়াটাই জরুরি। উনি চলে যাওয়ার পর যে নির্বাচনী ফলাফলে যারা ক্ষমতা আসছে ধৈর্য নিছিল আওয়ামী বলয়েতে ঢুকবে, কিন্তু সময়ের ব্যবধানে দেখা গেল যে এরাও এখন স্লিপ করতেছে। এই ইউনূস সাহেব কাটাইল 18 মাস, তারেক সাহেব কাটাইতেছে অলরেডি 5 মাস, সামনে আরো 4.5 বছর থাকবেন। সুতরাং হিসাব করছে যে যদি এই বলয় থেকে তিনি সরে যেতে চান, তাহলে আমার কাছে মনে হয় আমাদের একটু কিছু করা দরকার, যেখান থেকে আমরা ক্লোজ ইন টাচ হতে পারি। তার একটা মাধ্যম হিসাবে এই মুহূর্তে হয়তো এই সিদ্ধান্তটা আসছে যে শেখ হাসিনা ওখানে বসে রাজনীতি করতে পারবে না, কোনো বক্তব্য দিতে পারবে না ফ্রম ইন্ডিয়া। আমি এর ভিতরে রাজনৈতিক বার্তা দেখি। সিম্পল আমি বলি আপনাকে, জুলাইয়ের কৃতিত্ব আজকে অনেকেই নিতে চাচ্ছেন, গল্প করে লাভ নেই, আমরা দেখতেছি। এবার আসেন, জুলাইয়ের কৃতিত্ব যদি আমরা সবাই মিলে এনসিপিকে দেই, এনসিপি মানে আমি তখন তারা ছাত্র ছিল, আজকে তাদের দল আছে বলে বললাম, ধরেন ক্ষমতাসীন দল যে বিএনপি, সে যদি এখন জুলাইয়ের কৃতিত্ব এনসিপিকে দেয়, তাহলে কিন্তু বিএনপির লোকসান হয়। কি লোকসান হয়? আমি কৃতিত্ব দিলে। কিন্তু আপনি যদি জুলাইয়ের কৃতিত্ব তাদেরকে না দেন, তাহলে আপনার লোকসান কিন্তু ডাবল। বিকজ আমরা তো টোটাল অ্যাক্টিভিটিসটা জানি, আপনাদের বার্তাগুলো জানি, নিউজগুলো জানি, আপনার দায়িত্বশীল নেতারা কি বলছিলেন তখন আমরা জানি, পত্রিকায় আসছে। সুতরাং কৃতিত্ব যদি এনসিপিরে দেয় তাহলে তাদের লোকসান হয়, আর যদি না দিয়ে নিজেরা নিতে চায় তাহলে তাদের ডাবল লোকসান হয়। বিকজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওপেন, আজকে সবকিছু ওপেন। আপনি পত্রিকায় কি লিখবেন না লিখবেন ইম্যাটেরিয়াল, চারিদিকে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল যুগ। এইবার আসেন, পিটাইলে কি হয়? পিটাইলে কি হয় সেটাই আসেন। পিটাইলেও কিন্তু এনসিপির লাভ হয়। কেন জানেন? এনসিপি আলোচনায় থাকে, এনসিপি পিটাচ্ছে, কেউ বলতেছে বেয়াদব, কেউ বলতেছে ভাষা ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। বিগত 16 বছর আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে টর্চার করেই মাঠে জিয়াইয়া রাখছে। যদি কোনো শব্দ ব্যয় না করতো, বিএনপিকে জিয়াইয়া রাখতে পারতো না। কারণ কি রাজনৈতিক বক্তব্যের অংশ হতে পারে? আমি তো সেটাই বলুন, যদি না হয় আপনি অ্যাকশনে যান না কেন? আপনি তো আইন দিয়ে যাবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আমি তার সাফাই গাচ্ছি না। এটা যদি সে না দিতে পারে, আইনে যদি বার থাকে, তাহলে আপনি তাহলে আইনে অ্যাকশন নেন। এক
দুই, তারপরে যখন তার উপরে হামলা হয় তখন আপনি দায়িত্বশীল দলের লোকেরা যদি বলে এই হামলা আমরা করি নাই, সাধারণ লোকে করছে, তো সাধারণ লোকে যদি করে এটা বেআইনি কিনা? আর সাধারণ লোকে যদি করে আপনারা বক্তব্য দেন না কেন, এটা নিন্দা করেন না কেন? সে কারণে বললাম, আপনি যদি তাদেরকে পিটান মাঠে, তাতেও কিন্তু দেশ জাতির কাছে তারা পরিচিত হচ্ছে, আছে মাঠে। এক। দুই, যদি না পিটান, কাজে ওই যে পিটান যে তাতেও তাদের লাভ হচ্ছে, আর যদি না পিটান তাহলে কমফোর্টেবলি তারা সারা দেশে ঘুরবে আর জনমত তৈরি করবে। কেন জনমত তাদের পক্ষে কেন থাকবে সেটাও বলি। আপনারা প্রতিশ্রুতি দিছিলেন গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু আপনারা করছেন না। এই যে 15 বছরের যে প্রজন্মের যে 4 কোটি ভোটার, তাদের কিন্তু মাথায় আছে, তাদের মনে আছে। সুতরাং আপনাদের মাঠে তারা যায়, সমাবেশ করে, রাজনৈতিক স্রোত তাদের পক্ষে আসবে। আর যদি টর্চার করেন সেটা দিয়েও টিকিয়ে রাখবেন বোতই। অর্থাৎ আমি সিম্পল শেষ করে দিচ্ছি, আপনি যদি দেখেন একটা হাড়ির থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরে, রাত শেষে কিন্তু হাড়িটা খালি হয়ে যায়। আপনি এই এনসিপির জন্য মাঠে যেটা করা হচ্ছে, তাতে যদি ক্ষমতাসীন দল বা XYZ তাদের ফোঁটা ফোঁটা পানি ঝরে যায়, হাড়ি খালি হয়ে যেতে পারে। আবার এতে যদি ফোঁটা ফোঁটা করে এনসিপি গেইন করে, হাড়ি ভরে যেতে পারে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে আপনি কি করবেন। গণতন্ত্র। ধন্যবাদ আপনাকে এবং আমার 2 সহ-আলোচক এবং নিউজ 24-এর দর্শক শ্রোতা। 24-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানের পরে সংক্ষেপে যদি বলি, আজকের এই সরকার হিসাব মতো আসার কথা ছিল 2029-এ, সেই সরকার আসলো 2026-এ। এই নির্বাচন আবার শুধুই মানে জুলাইয়ের অভ্যুত্থানের কারণেই এটা পাইছেন, আর কোনো কারণ নাই, আর কোনো যুক্তি নেই এখানে। এখন যদি বলা হয় তাহলে কি 24-71 সমকক্ষ? আমি কি আমার যেটা প্রশ্ন করছেন সেটা উত্তর দিই। এখন যদি কেউ বলে যে 24-কে যদি আমরা হাইলাইট করি তাহলে 71 কবর হয়ে যায়, 71 ঢাকা পড়ে যায়, তাহলে জুলাইয়ের কৃতিত্ব তাদের নেওয়া উচিত না? তো বিএনপি তো বলছে যে জুলাই তারা করেছে, এবং এমনও বলছে যে আমরা যদি নির্বাচনে না যেতাম তাহলে হয়তো জুলাই হতো না। তাহলে জুলাই আপনারা করলেন কেন? আমি কৃতিত্বের প্রশ্নে বলছি। আমরা আনুষ্ঠানিকভাবে দেখেছি যে জুলাইয়ের দায়িত্ব বা জুলাইয়ের কৃতিত্ব তারা নিচ্ছেন। পাশাপাশি জুলাই যখন চলমান, তখন তাদের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন আমরা এর ভিতরে নাই। দুটো কথাই কিন্তু আছে। তাহলে আপনারা জুলাই করলেন কেন? 29 পর্যন্ত অপেক্ষা করতেন। 5 মাস পরে শাহাবুদ্দিন কি বা বিদায় দেওয়া লাগলো কেন? আপনি কবর দেন কিভাবে একটা ইতিহাস? আজকে নাসির ভাই একটা বয়স পার হয়ে আসছে, আজিজ ভাই একটা বয়স পার হয়ে আসছে। 71-এর যুদ্ধে যে ভূখণ্ডটা পেয়েছি, সেই মুক্তিযুদ্ধের চেতনার নামে ওই পরিবারটা কাল কাল করে দখল করে রাখছে, সেখান থেকে তাদেরকে সরাইয়ে দেওয়া হয়েছে। আপনার সম্পত্তি যদি আপনি উদ্ধার করেন, তাতে কি হবে? আপনার ইতিহাস নষ্ট হয়ে যাবে। এই বাংলাদেশের সম্পত্তি একটা দল মুক্তিযুদ্ধের চেতনার নামে দখল করে রাখছিল, সেটাকে উদ্ধার করছে। এখন কেউ যদি বলে আড়াল হয়, আমার কাছে মনে হয় না ইট মেক্স এনি সেন্স, কোনো সেন্স তৈরি করে না। তাহলে জুলাইয়ের কৃতিত্ব আপনাদের নেওয়াই দরকার না। জুলাইয়ের ফসল কারা নিলেন? আজকে তারা বলতেছেন যে ঢাকা পড়ে যাবে। এখন এই জন্য কি আপনি এনসিপির উপরে নির্যাতন? এনসিপি ধ্বংস করে দিলেন, ছাত্র সমাজ ধ্বংস করে দিলেন, তাইলে কি হবে? কারা ধ্বংস করছে? না, আমি মনে করি ধ্বংস করে দিলাম আমরা সবাই মিলে, তাহলে কি হবে? 24-এর ইতিহাস থাকবে না। আর 24 ইতিহাস না থাকলে তো আপনার তো নির্বাচনটাই হয় না। 24টা শুধু এনসিপি কেন্দ্রিক? আমি তা বলছি না। আজকে তো মাঠের রাজনীতিতে যখন এনসিপি যায়, তাদেরকে তো পিটানো হয়। আমি একটা কথা বলি আপনাকে, সিম্পল। জুলাইয়ের কৃতিত্ব যদি এনসিপিকে দেয়, কারণ রাজনৈতিক দল যদি আপনি আনেন, তখন তারা ছিল ছাত্র জনতা বা ছাত্র আপামর জনতার সাথে একটা কেউ তো নেতৃত্ব দিতে হয়। আজকেও যেমন বাংলাদেশকে বিএনপি নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব ছাড়া তো কিছু চলে না। কিন্তু অ্যাডভোকেট অভয়নুর আছে কি জুলাইয়ের কৃতিত্ব আর জুলাইকে কেন্দ্র করে রাজনীতি, এর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। তো জুলাইকে কেন্দ্র করে রাজনীতি মানে বুঝলাম না। আপনি এখনো 71-কে কেন্দ্র করে যদি রাজনীতি করতে পারেন, আপনি এখনো 71-এর চেতনা নিয়ে বসে আছেন, এটা তো অপরাধ না। আপনি চেতনা লালন করবেন, ওটাই দোষ নাই। তো আমি নগদটা ভুলবো কেমনে? নগদটা তো এই জেনারেশনের কাছে ইতিহাস। 15 বছরে আওয়ামী লীগের 15 বছরে যে 4 কোটি ভোটার তৈরি হয়েছে, তাদের কাছে শুধু ইতিহাস 2024। আপনাদেরকে 71-এ কিভাবে নিবেন?
আবার আপনি 54-তে কিভাবে নিবেন, 69-এ কিভাবে নিবেন? এটা তামাশা নাকি? হিস্ট্রি। যে লোক বাংলাদেশকে আদৌ বিশ্বাস করে না, তাকেও যদি আপনি লিখতে দেন এখন যে বাংলাদেশের ইতিহাসটা তুমি লেখো, বাংলাদেশ কিভাবে আসলো, তার সাধ্য আছে 71-কে বাদ দেওয়ার? বিষয়টা আওয়ামী লীগ চলে যাওয়ার পর 2024-এর পর বারবার এই কথাটা আসতেছে কেন? ডাজ ইট মিন যে আওয়ামী লীগ চলে গেলে দেশের মুক্তিযুদ্ধ চলে গেল, আওয়ামী লীগ চলে গেলে দেশের 71 চলে গেল? কারণটা কি? আপনি এই কথা এখন আনেন কেন? আপনার লাইফের চেঞ্জ আপনি দেখেন না, আপনার লাইফের চেঞ্জে দেখেন না। আপনার জীবনে কতবার জুতা মানে পরিবর্তন করছেন, কত কিছু পরিবর্তন করছেন। আপনার বাবার নাম ভুলে গেছেন, আপনার মায়ের নাম ভুলছেন, চেঞ্জ হয়েছে। এগুলো হলো কথার কথা। আপনি কি রাজনীতি করতেছেন? আপনি 3টা দল এখন পার্লামেন্টে আছে, 3টা দল প্রথম অধিবেশনে আলোপ করলো কি গুপ্ত সুপ্ত স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। পৃথিবীর কোন দেশে এই আলোচনাটা হয়? তো স্বাধীনতার বিপক্ষ শক্তি তো রয়েছে, এটা তো আমাদের বাস্তবতা। কে স্বাধীনতার বিপক্ষ শক্তি? কে? সেটা কি আমরা অস্বীকার করতে পারবো? স্বাধীনতার বিপক্ষ শক্তি এটা কে? মানে আপনার সাথে মত না মিললেই আপনি বিচার করছেন না স্বাধীনতার বিপক্ষের শক্তির? যদি বিচার ইনকমপ্লিট করে থাকে, বিচার কি ইনকমপ্লিট হয় নাকি? ক্রিমিনাল অফেন্সের বিচার 2বার 5বার হয়। আপনি যে সেই বিচার করলেন তখন কি ইনকমপ্লিট ছিল? আপনি বলেন না ক্রিমিনাল অফেন্স এটা কি কয়বার করে? এখনো যদি আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধ বিরোধী লোক আছে, স্বাধীনতা বিরোধী লোক আছে, আপনি কেন অভিযোগ তৈরি করেন না? আপনার সমস্যাটা কোথায়? রাষ্ট্র বসে আছে কেন? আপনি যদি স্বাধীনতার বিপক্ষ শক্তি বলতেছেন, আপনি বিচার করতেছেন না কেন? বরং টক শোতে সে বহু জাতদের লোক বলে কি স্বাধীনতার বিপক্ষ শক্তি এসে ক্ষমা চাক জাতির কাছে। সবার বিচার কি নিশ্চিত করা সম্ভব হয়েছে? আমার কথাটা আপনি শেষ করতে দেন। এখনো টক শোতে সে কি বলে আপনারা জাতির কাছে ক্ষমা চান? এটা কি তামাশা নাকি? আপনি এত লোক হত্যা করছেন, এত মা-বোনের ইজ্জত নিছেন, আপনি কে যে অথরিটি দিয়ে দেন আইসে যে আপনারা ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা করে? কেন? কারণটা কি? আপনি বিচার করবেন, বলে না টক শোতে এসে তাদেরকে মাপ চাইতে হবে, মাপ চাইলে মাপ। আপনি 2 লক্ষ মা-বোনের ধর্ষণ হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, কেন বাংলাদেশ বিচার করতে পারে না? 53 বছর যাবত, আজকে 55 বছর যাবত একদল 15 বছর স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে এটাকে ক্যাশ করে বিদায় নিছে। আজকে যারা ক্ষমতা আছে তারাও স্বাধীনতার পক্ষের শক্তি। আপনার 2 দফায় রাফলি 15-5-20 আর 10-30 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা বিচার করতে পারেন নাই। গেট লস্ট। এই কমপ্লেনটা কি আপনাদের জেনুইন কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? ইফ ইট ইজ এ পলিটিক্যাল কমপ্লেন, গেট লস্ট, এন্ড ইফ ইট ইজ এ জেনুইন কমপ্লেন, কালকে থেকে ট্রায়াল শুরু করেন। নাইলে কথা বলেন কেন? এটা কি রাজনীতি? এটা কি তামাশা? এটা রাষ্ট্র। জনাব এম এ আজিজ, এই যে বলা হচ্ছে 71-কে ভুলিয়ে দেওয়ার রাজনীতি, কাদের ইঙ্গিত করে এই বক্তব্য দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক, বিজ্ঞ সহ আলোচক এবং দর্শক শ্রোতা। দেখেন, এটা জামাতকে উল্লেখ করেছে। জামাত এখন সক্রিয়, রাজনীতিতে সক্রিয়, এবং তারা তো বলে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম। তখন তো প্রশ্ন আসে, এবং তারা স্বাধীনতা যুদ্ধ মানে না। তারা বলে এটা পাকিস্তান ভাগ করে দিয়েছে, ভারত এটাকে স্বাধীন করে দিয়েছে। আপনি বলেন তো দেখি, 25শে মার্চ যখন ক্র্যাকডাউন হলো, 2 তারিখ পর্যন্ত কে যুদ্ধ করেছে? 3 তারিখে যখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন ভারতে আক্রমণ করলো, তখন 3 তারিখ থেকে মুক্তিযোদ্ধাদের সাথে ভারতের যুক্ত হলো। তারপর হলো তাকে বলা হয় মিত্র বাহিনী বলা হয়। তো আপনার 2 তারিখ পর্যন্ত কে যুদ্ধ করেছে? মুক্তিযোদ্ধা। এখন এই মুক্তিযুদ্ধ 71-এ রাজাকিভাবে বললো বাংলাদেশে ভূখণ্ড পেয়েছে, এটা তো স্বীকার করে না জামাত। মনে করে যে ভারতের একটা অঙ্গর এক্সটেনশন হয়েছে। আর 71 হলে প্রজন্ম হলো নিকৃষ্ট প্রজন্ম। তখন বলে, তখন তো আমাকে বলতেই হবে যে জামাত পাকিস্তানের সহযোগী সদস্য ছিল। তারা রাষ্ট্রীয়ভাবে আপনার তাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আপনার পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে। তখন 3টে দল সহযোগিতা করেছে, একটা জামাত, একটা হলো নিজামে ইসলাম, আর একটা মুসলিম লীগ খয়রুদ্দিন। তখন অবশ্য জামাত দুর্বল ছিল, ঠিক। তখন তো ওই প্রাদেশিক সরকারে জামাতের মন্ত্রীও ছিল। তারা সিদ্ধান্ত নিয়ে যেটা বলেছে যে পাকিস্তান 71, আমি বলি আর কি, 71 যে দেখে নাই, যার বাপ দেখে নাই, যার দাদা দেখে নাই, তার নির্মমতা বুঝবে না। আমার কথা হচ্ছে, সেদিন প্রশ্ন করে যে ওসমানী কেন ছিল না? আরে ওসমানী নিজে বলছে যে ওখানে যদি ভারতের সেনাপ্রধান থাকতো আমি থাকতাম,
হ্যাঁ, ওখানে তো আসছে মিত্র বাহিনীর ফোর্স আসছে, এই জন্য সে আসে নাই, সে স্টেটমেন্ট আছে। সেখানে তো আমাদের উপপ্রধান উপসেনাপতি মুক্তিযুদ্ধের ছিল, এয়ার ভাইস মার্শাল, কি নাম ভুলে গেছি, এয়ার ভাইস মার্শাল ছিলেন খন্দকার। একে খন্দকার ছিলেন। তো সেখানে তো বলা হয়েছে যে সারেন্ডারিং ডকুমেন্ট, যে ডকুমেন্ট আমার কাছে আছে, অরিজিনাল ডকুমেন্ট আমার কাছে আছে, অক্সিলারি ফোর্স সহ পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছে। অক্সিলারি ফোর্স মানে আমরা বলি রাজাকার, রাজাকার তো অক্সিলারি ফোর্স না, রাজাকার গরিব দুঃখী মানুষ, বেতনভুক্ত কর্মচারী ছিল। অক্সিলারি ফোর্স হলো হানাদার, আল শামস, পিস কমিটি ইত্যাদি ইত্যাদি, যারা বেতন ছাড়া বাই ডিসিশন পলিটিক্যাল কারণে যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করেছে, তারা হচ্ছে অক্সিলারি। বিচার হলে কি দায় মুক্তি মিলে না, গণ অভ্যুত্থানে করা অনেকেই ক্ষমা, আমি তো বরাবর বলছি না, গণহত্যার কোনো ক্ষমা হয় না, গণহত্যার কোনো ক্ষমা হয় না। সেটি তো বিচার করেন, বিচার হবে, হবে বিচার হবে, এখন বিচার হবে না কেন? সময় গড়ালে ইতিহাস ম্লান হয় কি? না, ইতিহাস কখনো ম্লান হয় না। ইতিহাসই থাকবে। ইতিহাস, বাংলাদেশ আছে, বাংলাদেশের ভূখণ্ড আছে, ইতিহাস থাকবে, ইতিহাস থাকবে। এখন কেউ যদি, এখন সমস্যাটা ওই জায়গায় বাড়ছে, যখন ৭১-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম বলেন, তখন ৭১-এর প্রজন্ম ঠিকই জেগে ওঠে। কারণ আমি তো বললাম যে ২৫শে মার্চ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তখন তো পাকিস্তান ভারতীয় যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে পাকিস্তান। যখন ৩ তারিখে আক্রমণ করলো, তখন এটাকে ভারত বলতে চায় যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, তারা ওইভাবে চিন্তা করে। কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক কেন এটা বলবে? কেন বলবে? আপনি পাকিস্তানের, বাংলাদেশের ভাত খাচ্ছেন, বাংলাদেশে আছেন, বাংলাদেশ মানবেন না, যান পাকিস্তানে যান, সমস্যা কি? পাকিস্তানে যান, পাকিস্তান পছন্দ হলে পাকিস্তানে যান। আমরা ভুল করছি, সমস্যা কি? বাংলাদেশ পাইছি, এই বাংলাদেশ গরিব দরিদ্র যাই থাকুক এখানেই থাকবো। আপনার পাকিস্তান ভালো লাগে, পাকিস্তানে চলে যান, সমস্যা নাই, বিচার নিয়ে চলে যান। এখন দুর্ভাগ্য জাতি দেখেন, পাকিস্তান আর ভারত, বাংলাদেশ যদি হকি খেলা, ক্রিকেট খেলা দেন, বাংলাদেশ ভারতের ইয়ে পাবেন, সমর্থক পাবেন। আবার পাকিস্তানের সাথে খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন। অর্থাৎ এই ৫৪ বছরে জাতি গঠন করতে পারিনি আমরা। এটা রাজনীতিবিদদের জন্য হয় নাই, যেটা রাজ্জাকি ভাই বললো, হ্যাঁ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি খাওয়ার পরেই তো রাজাকাররা মাথা ছাড়া দিয়ে উঠছে। ওরা যদি ওই মুক্তিযোদ্ধার চেতনা যদি আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে যদি হাসিনা পর্যন্ত বিক্রি না করতো, দেশটা যদি সঠিক রাস্তায় চলতো, তাহলে তো এই দক্ষিণপন্থীর উত্থান ঘটে না, এই প্রশ্ন আসে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কটাক্ষ করা হয় না। এবং অ্যাডভোকেট আবু রাজাকে যে প্রশ্নটি তুলেছে যে ৭১-কে ভুলিয়ে দেওয়ার রাজনীতির অভিযোগ কি পলিটিক্যাল কারণে করা হচ্ছে কিনা? পলিটিক্যাল কারণে হচ্ছে কিনা পলিটিশিয়ান জানে। অনেক সূচকে দেশ আগাচ্ছে, পলিটিক্যাল সূচক পিছাচ্ছে, পলিটিশিয়ান জানে। আমি আমার কথা বলবো, আমি নিজে মুক্তিযোদ্ধা ছিলাম, আমি বলতেছি যে মুক্তিযুদ্ধের উপরে কেউ কটাক্ষ করলে আমার কাছে মনে হয় আবার আমি অস্ত্র ধরি। সেদিন দেখে নাই তো, ১৪ পুরুষ দেখে নাই মুক্তিযুদ্ধে কিভাবে বীরঙ্গনা হয়েছে, কত লোক হত্যা করছে, ধরে ধরে নিছে। আরে রাজাকারের মেয়েরা এটাকে তাদেরকেও ধরে নিছে পছন্দ হইলে, এটা দেখে নাই। ওরা এখন ভুলে গেছে। পিস কমিটি, শান্তি কমিটি, আল শামস, আল বদর যারা ছিল, তাদের মেয়েদেরকেও ধরে নিছে। যুদ্ধের ভয়াবহতা অথবা নির্মমতা হয়তো আমরা এই প্রজন্ম চিন্তাও করতে পারবো না, কল্পনাও আনতে পারবো না। আমি বক্তব্য হচ্ছে ২৪শে ৫ই আগস্টে আন্দোলন হয়েছে, অস্বীকার করি না। অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে, অস্বীকার করি না। এটাও একটা ফেসিবাদের কিন্তু ৭১ আর ২৪-কে এক কাতারে দাঁড় করিয়ে কারা সুবিধা ভোগী হতে চাইছে? শোনেন, এই রাজ্জাকি ভাইয়ের বয়স, আমার বয়স, ওনার বয়স যা, এই ২৪ হলো এই শিশু। ২৪ আর ৭১-এর তুলনা যে করে, তাকে সোজা বুক করে পাকিস্তানে পাঠায় দাও, সোজা বুক করে পাঠায়। তার বাংলাদেশে থাকার কোনো অধিকারই নাই। আপনি বলেন যে জুলাই অস্বীকার করছে কি? বিএনপি বলছে, উনি তো অ্যাডভোকেট, বিএনপি বলছে, আগে বলছে যে তারা যেটা স্বাক্ষর করেছে সেটা অটোনমাস রিসেন্ট সহ তারা সেটা বাস্তবায়ন করবে, ওটা বাদ দিয়ে। এখন তো বলতেছে যে জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে। তার জন্যে হাইকোর্টে একটা রায় দিছিল, তখন রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে, তখন কাজে রায় বিরুদ্ধে আপিল করছে, এটা
মানে জুলাই সনদের বিরুদ্ধে। এখন তো সুপ্রিম কোর্ট রায় দিছে, সুপ্রিম কোর্ট 7-এর ক খ বাতিল করে দিছে, নীতি আদর্শ এবং জুলাই চার্টার সব সংসদের কাছে দিছে বিচার। এখন সংসদে বসেন, কমিটি বসেন, বসে দেখেন যদি বিএনপি সংস্কারে বাধা দেয়, হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা তার পক্ষে বলবো। আপনার কমিটি, আমি অপোজিশন লিডারকে বলতে শুনলাম, হ্যাঁ কমিটি করেন, 50-50 রাখেন, সমান সমান। কেন রাখবে? কেন রাখবে? সংসদে একজনের 2/3 মেজরিটি, কমিটি করছে 12 জনের, 7-5-12। আপনি 5 জন যান, 5 জন যা আর্গু করেন, যদি না মানে সেটা এসে মাঠে বলেন, আমরা আপনার পক্ষে বলবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর নাসিরউদ্দিন আহমদ, ইতিহাস প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলো কি দ্বৈত মানদণ্ড অনুসরণ করছে? ধন্যবাদ আপনাকে সহ আলোচক এবং শুধু দর্শকদের অনেক শুভেচ্ছা। আমরা জাস্ট এই আলোচনা শুরু করার আগে যখন অপেক্ষা করছিলাম, আজিজ ভাইয়ের সাথে আমি কথা প্রসঙ্গে ভারতীয় রাজনীতির এবং তরুণদের যে আন্দোলনটা ওখানে হচ্ছে ককরোচ বাহিনীর, সেটা নিয়ে কথা বলছিলাম এবং প্রসঙ্গ করে আমি বলেছিলাম যে ব্রিটিশরা একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, ডিভাইড অ্যান্ড রুল। যখনই আন্দোলন হবে, যখনই কোনো একটা ন্যায্য কথা কেউ বলার চেষ্টা করবে, একটা সংগঠিত হবে, ওখানে একটা বিভাজন তৈরি করো, বিভাজন তৈরি করলেই সেটা ওই তারা যুদ্ধ করবে, মাঝখান দিয়ে ফয়দা নেওয়া যাবে হচ্ছে যারা যে ক্ষমতায় মসনদে বসে আছে তারা। আপনি মুক্তিযুদ্ধ দিয়ে শুরু করেছেন, মুক্তিযুদ্ধের প্রথম 4টা ক্রাইটেরিয়া কি ছিল? কোন চেতনার উপরে বা কোন পিলারের উপর দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধ ছিল? গণতন্ত্র, সমাজতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতা এবং জাতীয়তাবাদ। তার কোনটার মূল্যায়ন আমরা গত 55 বছরে সঠিকভাবে করতে পেরেছি? গণতন্ত্র, সমাজতন্ত্র আপনি বাদ দেন, এটা বিশ্বব্যাপী এটা কবর রচিত হয়ে গেছে বলা যায়, সেটা বাদ দেন, সেটা আমাদের একটা হয়তো ভুল ছিল। কিন্তু পরবর্তীতে ধর্ম নিয়ে আমরা বিভাজন তৈরি করেছি। তারপরে কি করেছি? জাতীয়তাবাদ নিয়ে বিভাজন করেছি, কে বাঙালি কে বাঙালি না, কে বাংলাদেশি, এটা নিয়ে আমাদের বিভাজন তৈরি হয়েছে। তারপরে এসছে আপনাদের এই সমাজতন্ত্র, তো বললাম, ধর্মনিরপেক্ষতা গেল, জাতীয়তাবাদে গেল, এবার আসলো গণতন্ত্র। এই গণতন্ত্র নিয়ে আমরা কি করলাম? গণতন্ত্রের বহুবিধ রূপ দেখলাম। 72 সালে যদি শুরু করেন আপনি, 72 সালে যার সাথে টুটি চেপে ধরা হলো, সেটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? তখন যেভাবে রক্ষী বাহিনী দিয়ে মানুষকে ধরা হতো, সেটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? এরপর আসে 75-এ কিলিং হলো, তারপরে দেশের একটা পরিবর্তন হয়ে গেল, সামরিকতন্ত্র আসলো, সেনা শাসনের একটা আবরণ তৈরি হলো, তারপর সৃষ্টি হলো আবার 17 বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে, বিচারের নামে। এই হত্যাকাণ্ডের বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, স্বাধীনতা বিরোধীদের বিচার, বিচারের নামে আমরা দেখলাম যে অনেক কিছু করা হলো। এই স্বাধীনতার 50 বছর পূর্তি, জাতির জনকের 100 বছর পূর্তি, এই সমস্ত পূর্তিতে কোটি কোটি টাকা খালি মানে লুটপাট হলো। এই মুক্তিযুদ্ধ চেতনার নামে কতগুলো গবেষণা হয়েছে, সেই গবেষকদের আজকে কোথায়? ওরা কই? তাদের কি গবেষণার জন্য কত টাকা নিয়েছিল? এখনই আপনি পত্রপত্রিকা দিলে পাবেন যে তারা কোটি কোটি টাকা নিয়ে গেছে, গবেষণা কিছুই করে নেই, এখন সেগুলো পেন্ডিং অবস্থার মধ্যে আছে। এইটা কেন করা হয়? এগুলো হচ্ছে যে মানুষকে, যারা ক্ষমতায় থাকে তাদের একটা ম্যাকিয়াভেলি শিখে দিয়ে গেছে বহু বছর আগে, যে ফোকাস ডাইভার্ট করো। আমি ক্ষমতায় কিভাবে আছি, আমি কি করছি না করছি, আমি কি ন্যায্য কাজ করছি, আমি কার সাথে চুক্তি করছি, কাকে করিডোর দিচ্ছি, কার সাথে কোথায় আমি সশস্ত্র বাহিনী, নৌবাহিনী পাঠাচ্ছি, কোথা থেকে আমদানি করছি, বোয়িং কিনছি কিনা, হ্যাঁ, ট্যারিফ বসাই দিল, তার বিরুদ্ধে আমি কিছু করছি কিনা, ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াচ্ছি কিনা, এলএনজি আসছে কিনা, আমার ইন্ডাস্ট্রি চলছে কিনা, আমার লেখাপড়ার মান কোথায় যাচ্ছে, বাচ্চারা আজকে কেন চাকরি পাচ্ছে না, কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে কথাবার্তা বলার আগেই এমন কিছু একটা টপিক তুলে দাও, ওইটা নিয়ে তারা ইয়েতে থাকুক। ঠিক একই কথা হয়েছে আপনার মুক্তিযুদ্ধ নিয়ে। আমি মানে কষ্ট লাগে কোন জায়গায়, এই তরুণ প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা ছিল, প্রচন্ড প্রত্যাশা ছিল, যারা যখন এই ধরনের কথাবার্তা বলবে, ঠিক আছে আপনি আপনার কথা বলেছেন, শ্রদ্ধার সাথে আপনার কথার সাথে আমরা একমত হলাম অথবা হলাম না, কিন্তু আপনি কেন আজ পর্যন্ত এই কাজটা করতে পারলেন না? বিসিএস এর একটা কি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছেন আপনি? 17 জন প্রশাসক দিয়েছেন কি মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভিত্তি করে? মুক্তিযুদ্ধের চেতনা কি এটা ছিল যে আমি চুজ এন্ড পিক করব, আমি ওপেন কম্পিটিশন করে কম্পিটেন্ট লোককে আনবো না, আমার দলীয় বিবেচনার লোক আনবো, আমি প্রশাসককে বসাবো, আমার যত জায়গাতে সিটি কর্পোরেশন নির্বাচন বলেন বা অন্যান্য নির্বাচন আছে, আগে আমি একজনকে দাঁড় করাবো, সে কিছু কাজ করে জনপ্রিয়তা করবে, কিছু লোককে খুশি করবে, কিছু লোকের ফান্ড তৈরি করে দিবে, তারপর আমি নির্বাচন দিব। এটা মুক্তিযুদ্ধের চেতনা ছিল। তার মানে বিভাজন প্রতিনিয়ত আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত করেছে, এবং এগুলো হলো আমি মনে করি টোটালি এটা হলো মানুষের ফোকাস ডাইভার্ট করার কতগুলো, এবং দেশ ধ্বংস করার পায় তারা। এবং এসছে যে শেখ হাসিনা কোন অধিকারে এখানে আছেন এবং তার স্ট্যাটাসটা কি, এবং বিশেষত পশ্চিমবঙ্গে যখন বিজেপি জয়লাভ করলো এবং মমতা ব্যানার্জি হেরে গেলেন, তখন এই প্রসঙ্গটা খুব জোরে সোরে এসছিল এখানে।
এখন যে কথাটা ইদানিং সেই বর্তমান প্রেক্ষাপট যেটা যে পার্লামেন্টে আলোচনার প্রেক্ষিতে সরকারিভাবে যে বক্তব্যটা এসছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এটা কি এখনকার স্ট্যান্ড? কিছুদিন আগেও তো উনি রাজনৈতিক কর্মকাণ্ড ঘোষণা দিয়েছেন, এমনকি উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে আমি ডিসেম্বরে দেশে ফিরবো, তারপরে এর আগে আমি বর্ডারের কাছাকাছি আছি, টুপ করে ঢুকে যাব, এই ধরনের বক্তব্যগুলো তো উনি দিয়েছেন। তাহলে তখন কি উনি এগুলো রাজনৈতিক কর্মকাণ্ড করেন নাই? তার নেতাদেরকে উদ্বুদ্ধ করেন নাই? একটাকেও ছাড়া হবে না, দেখে দেখে সবগুলাকে বিচার করা হবে, এগুলো কি উনি বলেন নাই? তার কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বিভিন্ন বার্তা দেন নাই? এখনো তো আমরা শুনি যে উনি অমুক জায়গাতে অমুকের সাথে ফোনে কথা বলছেন, অমুক জায়গাতে উনি বার্তা দিচ্ছেন, এই ধরনের কথা, এগুলো তো সবকিছু হয়ে আসছে। তো তখন উনি কি এগুলো রাজনৈতিক কর্মকাণ্ড তাহলে কিভাবে করলেন? একটা সিম্পল প্রশ্নের উত্তর, রয়টার্সকে একজন মানুষ যিনি এখন ওখানে আশ্রয়ে আছেন, তিনি যে সাক্ষাৎকারটা দিলেন সেটা কি ভারত সরকারের অনুমতি নিয়ে দিয়েছিলেন? রয়টার্স অনুমতি পেয়েছিল তাকে সাক্ষাৎকার নেওয়ার, নাকি উনি ভারতকে জিজ্ঞেস করেছিলেন যে আমি রয়টার্সকে সাক্ষাৎ দিতে পারবো কি পারবো না? সুতরাং এগুলো হচ্ছে সব তাদের ভিতরে ভিতরে অ্যারেঞ্জমেন্ট, ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, যখন যেটা বলে যাকে থামানো যায়। এই সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপটগুলো আমাদেরকে বহুত বিরক্ত করে, এগুলো আমাদের জন্য আসলে এখন ফোকাস হওয়া উচিত না। একজন শেখ হাসিনা এখানে ছিলেন, তার বিচার হয়েছে, দরকার হলে আরো বিচার হবে, উনি আইনগতভাবে যত সুযোগ সুবিধা দাবিদার সেটা করতে উপভোগ করতে পারবেন, এটাই আমাদের কাছে প্রত্যাশিত। কিন্তু যেটা আমাদের খারাপ উদাহরণ আছে সেটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশে আমি অনেকগুলো টকশোতে বলেছি, আবারও বলছি, কোনো রাজনৈতিক নেতার শেষ পরিণতি ভালো হয়নি। আমরা যদি প্রথম রাষ্ট্রপতি, প্রথম অস্থায়ী সরকারে যে তাজউদ্দিন সাহেব ছিলেন এবং সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, 4 নেতা অল কিল্ড, শেখ মুজিব কিল্ড, জিয়াউর রহমান কিল্ড, এরশাদ জেলড, খালেদা জিয়া জেলড, তারপর মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশ থেকে চলে গেছে, তারপরে শেখ হাসিনা পালিয়ে গেছে, আরোই কিন্তু পরিণতিটা শেষ হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে শেখ হাসিনা জেলে রাখবেন আপনি, জেল কি নিরাপদ? এই আজকে তরুণ সমাজের ভিতর থেকে আন্দোলন যে আমি চুপ্পু এখানে কেন, ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলা হবে, পশুর নাম উচ্চারণ করে গালিগালাজ করা হয়েছে। সুতরাং আমাদের রাজনৈতিক কালচারটাকেই যখন আমরা এইভাবে বিতর্কিত করে ফেলেছি, তখন তো আমাদের বিদেশি শক্তি যারা আছে বা আমাদের যারা আছে, এগুলো তো কুটচাল চালবেই, তোমাদের নিজেদের ভিতরেই তো গন্ডগোল। সুতরাং তারা ইচ্ছা মতো তাদের বাউন্স বল করে যাচ্ছে এখানে, যাতে করে আমরা আঘাত পাই, ক্রিকেটের ভাষায়। জনাব এবি আজিজ, যেমনটি আসলে ভারত সরকার বলছে ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না, তাহলে ভার্চুয়াল বৈঠক, বিবৃতি, সাক্ষাৎকার এগুলো কি রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে? আরো একটি বিষয় যদি স্মরণ করিয়ে দেয়, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু সেই সময়ে কিন্তু ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছিল যে ভারতে বসে শেখ হাসিনা যেন কোনো বক্তব্য দিতে না পারে, কিন্তু সেই অনুরোধ তখন রাখা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই ভারতের সাথে যে সম্পর্কের টানাপোড়েন সেটা সৃষ্টি হয়েছে, কারণ তারা 7 সিস্টার ভেঙে দেওয়া, অমক দেওয়া, হিমালয় থেকে সব বাংলাদেশের অঞ্চল, এইসব কথা বলে বলে ভারতের সাথে সম্পর্ক একদম খারাপ করে দিয়েছিল। আমার কাছে এখন মনে হচ্ছে, আমি যেটা আগে বলেছি, এই যে শেখ হাসিনা যে আপনার ইন্টারভিউগুলো দিল অ্যাজ এ সাংবাদিক, আপনি কোনো রিপোর্টার দেখেছেন, কোনো ভয়েস দেখেছেন শেখ হাসিনার? কোনো শেখ হাসিনার কোনো আত্মীয় স্বজন, বোন, ছেলে, মেয়ে বা রাজনৈতিক তাদের নেতা, তাদের সাথে দেখেছেন? দেখেন নাই। তো এটা তো একমাত্র বৃহৎ দেশ ভারতে গদি মিডিয়া আছে। গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর অনুগত সাংবাদিক আছে। রয়টারের রিপোর্টার সর্বশেষ এফপির কাছে সাক্ষাৎকার দিয়েছে শেখ হাসিনা, সেটা তো ওখানে রয়টার তো ভারতের প্রতিনিধি আছে, সে হয়তো ওখানে পশ্চিমা দেশে তো লবিস্ট নিয়োগ করা হয়, লবিস্টের মাধ্যমে হয়তো দিয়ে দিছে। আমি বিশ্বাস করি না যে শেখ হাসিনা এগুলো বলছে। এটা নরেন্দ্র মোদীর খেলা ছিল, কিন্তু এখন ছাত্রদের আন্দোলন হওয়ার পরে আমার মনে হয় নরেন্দ্র মোদীর রিয়েলাইজেশনটা এসছে যে এখন যেন তো, কারণ তাদের ভিতরেও আপত্তি উঠেছে, শেখ হাসিনা কেন, সংসদে আপত্তি উঠেছে, এবং এখন দেখতেছে যে শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন হতে পারে। এই জন্য সংসদীয় কমিটি কিন্তু প্রস্তাব দিয়েছে। আগে দি হিন্দুতে কিন্তু নিউজ আসছিল যে এই যে পুশ ইন পুশ ব্যাক করা বাদ দিয়ে যে বাংলাদেশের সাথে যে সব বিষয়ে, ধরেন পানি, বাণিজ্য বৈষম্য বা যেসব আছে, এগুলো সমাধান করা উচিত, তাহলে সম্ভব করা। তো এখন এই যে সংসদীয় কমিটি, মোদী সরকারের এই বার্তার ফলে কি ভারত বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক পরিবর্তন শুরু হবে?
না, আমি এটাকে ইতিবাচক ধরে নিয়েই কথা বলবো, কারণ যদি কথা না রাখে রাখবে না। সংসদীয় কমিটি যেহেতু প্রস্তাব করছে যে শেখ হাসিনা এখন নিয়ে সমস্যা হইতে পারে, তার ব্যাপারে কথা বলা যাবে না, সরকার সংসদেও আলোচনা হয়েছে, যদি সে কথা না বলে, অর্থাৎ কথা না বলে, সে তার ফাঁসি হয়েছে, সে জেলে আসুক, বাংলাদেশে ফিরে আসুক, সমস্যা নাই, ট্রাভেলিং পাস নিয়ে আসতে হবে। সবগুলো তো আপনি দেখেন পশ্চিমবঙ্গতে পুশিন করা হয়, বাংলা মানে বাংলাভাষী আপনার মুসলমানদের। আপনি বলেন তো দেখি 1000 কাছাকাছি আপনার আওয়ামী লীগের নেতাকর্মী আছে, ওরা মুসলিম বাংলাভাষী না? একটা পুশিন হয়েছে, একটা হয়েছে, হয় নাই তো। সুতরাং এটা মতলবী। সুতরাং আমার কথা হচ্ছে যে যদি ভারতের ভিতরে রিয়েলাইজেশন আসে, ভারত আমাদের প্রতিবেশী দেশ, ধাক্কা তো সরাই দিতে পারবো না। ভারতের 28টা অঞ্চল আছে, প্রদেশ আছে, আর 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। বরাবর ছোটবেলার থেকে দেখে আসছি যে সরকার টু সরকার সম্পর্ক রেখে তারা লেনদীপ দর্জি বানাতে চায়, তারা বাংলাদেশকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বানাতে চায়, এরকম একটা অ্যাটিটিউড তাদের। সুতরাং তারা যদি এখন আমাদের যেসব ন্যায্য দাবি এগুলো যদি পূরণ করে, যেমন বলছে ওই স্ট্যান্ডিং কমিটি বলছে তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি করো, বলছে তো শেখ হাসিনাকে প্রত্যাপন করো, বাংলাদেশের সাথে এটা করো, এগুলো খুব বলছে তো, প্রস্তাব দিয়েছে। এগুলো যদি শেখ হাসিনাকে তো প্রত্যাপন চুক্তি ইয়েতে আমরা জেলখানার থেকে অনুপ চেটিয়াকে দিছি, জেএমপির লোকজন নিয়ে আসছি, হয়েছে তো এই প্রত্যাপন চুক্তি অনুযায়ী, ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী। এখন হবে না, গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হয়, গণতন্ত্রকে মারামারি করে মোকাবেলা করতে হয়। জনাব আজিজ, হামলার শিকার হওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, তাকে দেশ থেকে তাড়িয়েছি। তারেক রহমান, আপনিও বড় ভুল করেছেন, এজন্য আপনাকে কাফফারা দিতে হবে, এমন কাফফারা যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি আমার ব্যক্তিগত রক্ত ছড়িয়েছেন, আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি। এই যে এনসিপি নেতাকর্মীদের বক্তব্য কিংবা বিবৃতি, সেটা কি আসলে কতটুকু রাজনৈতিক, কতটুকু উস্কানি বলে? হ্যাঁ, প্রথমে এই প্রশ্নেরই বলি, ধরেন এখন তাকে গ্রেপ্তার করা হলো, তারপরে তখন রাজ্জাকের ভাইয়ের মতো মানুষ করে বিচার করলো না কেন? বিচার তো নাই, এখন তো আইনের শাসন, সুশাসন তো তৈরি হয় নাই। যদি আইনের শাসন তৈরি হয়ে থাকে তাহলে জুলাই সনদের উপরে তো রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেটা কেন মানেন না? কেন? আমার কথা হলে একটা মানবেন আর একটা মানবেন না, তা তো হবে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত, সাজিদ, এদেরকে রাজনীতির থেকে এলিমিনেট করা উচিত। এলিমিনেট করা, কারণ এরা দুর্বৃত্ত, এরা কোনো রাজনৈতিক ভাষা জানে না, এরা কোনোভাবেই। আপনি বলেন তো দেখি, তারেক রহমানের ব্যক্তিগত, তার মেয়ে নিয়ে, তার ওয়াইফ নিয়ে ব্যক্তিগত কথা বলে, তাদের জন্ম নিয়ে কথা বলে। আপনি বলেন আর্মির সেনাপ্রধান, তার দাড়ি রাখছে, বুড়া বয়সে দাড়ি ধরে ভীমমূর্তি ধরছে, এটা কি? সেনানিবাস উড়াই দিতে চায়, এগুলো কি? এখন তো রাজ্জাক ভাই ঠিকই কইছে, এখন সেনাবাহিনী তো উচিত একে ধরে নিয়ে পাঙ্গা মারা। নাই, কিন্তু বাক স্বাধীনতা মানে কি আমি যা খুশি তা বলতে না, এইটাই তো আমার কথা। যদি এরা বৈষম্য বিরোধী, এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা, এনসিপি আর একটা, মনে রাখেন, এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন হয়েছে, সেখানে আমরা ছিলাম। ধরেন শেষ দিন পর্যন্ত আমিও টকশোতে, আওয়ামী লীগের 5 বছরে আপনার শেষের দিকে 2-1 কথা বলছে, আমি তার ভিতরে একজন। আমি তো এই আন্দোলনকে সমর্থন করছি, আমি হয়তো আর একজন ফিল্ডে যা যুদ্ধ করছে, আমি টকশো করে ওপিনিয়ন তৈরি করছি। তো আমার কথা হচ্ছে সেটা তো একটা জনযুদ্ধের মতোই ছিল, সেখানে নারী, পুরুষ, শিশু সব মারা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যদি ধরেন নেপালের মতো আন্দোলন করে তারা যদি অরাজনৈতিক থাকতো, প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, তাহলে কিন্তু অবশ্যই দেশে কাজে আসতো। এখন ধরেন তারা রাজনীতি করছে, বয়স হয়েছে 18 বছরের উপর, রাজনীতি করতে পারে। কিন্তু আপনার কথা বলতে, আমার কাছে ভিডিও ধরা আছে কতজনের টাকা হয়েছে, টাকা পয়সা, যারা প্রত্যেকটা ইউনিট এই জাতিকে, তরুণদেরকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দিয়েছে, প্রত্যেকটা সংস্কার কমিশনে বসায় দিয়েছে, এখান থেকে টাকা পয়সা কামাইছে, এরে ধরো, এরে মারো। এখন শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতাগুলোকে হ্যারাস করা, নানাভাবে থ্রেট করা, এবং সেনাবাহিনীর প্রধান পর্যন্ত